আস- আসসালামু আলাইকুম। আজকে আমাদের দেওয়ানি কার্যবিধি 1908-এর লেকচার 14। আজকে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে লিখিত জবাব বা রিটেন স্টেটমেন্ট, যেটা আমাদের আছে দেওয়ানি কার্যবিধির আদেশ 8 বা অর্ডার 8। তো লিখিত জবাবটা কখন দেয়? যখন হচ্ছে একজন বাদী একটা মোকদ্দমা আরজি দাখিলের মাধ্যমে দায়ের করে, তারপর হচ্ছে বিবাদীকে হচ্ছে যখন আর সমন জারির মাধ্যমে সে বিষয়টাকে ইনফর্ম করা হয়, তখন বিবাদী যখন সমনের মাধ্যমে জানতে পারে যে বাদী তার বিরুদ্ধে একটা মোকদ্দমা দায়ের করছে এবং আরজিতে এই বিষয়ে উল্লেখ করছে, দাবি করছে, তখন বিবাদী তার বক্তব্য লিখিত আকারে যে বক্তব্য আদালতে পেশ করবে ওই বাদীর আরজির এগেনস্টে, তখন সেটা হবে হচ্ছে বিবাদীর লিখিত জবাব বা রিটেন স্টে। এটা হচ্ছে একটা বেসিক আলোচনা। তো আজকের আলোচনায় আমরা দেখবো মূলত রিটেন স্টেটমেন্ট সম্পর্কে দেওয়ানি কার্যবিধির রুল 8-এ, আহ যে অর্ডার 8-এ যে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেই বিষয় সম্বন্ধে। তো প্রথমে যদি দেখি যে লিখিত জবাব বা রিটেন স্টেটমেন্ট বলতে কি বোঝায়, তো আগে আমি একটা কনসেপ্ট দিচ্ছি, সেটা একটু সুন্দর করে পড়ি। লিখিত জবাব হলো বিবাদীর প্লিডিংস, যেখানে বিবাদী দাবি বাদী কর্তৃক তার আর্জিতে দাবিকৃত বিষয়সমূহ অস্বীকার করে এবং নতুন কোনো বিষয় যা বিবাদীকে দাবি বাদীর দাবি বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে সাহায্য করে তা বর্ণনা দেয়। মানে সুন্দরভাবে যদি বলি যে লিখিত জবাব হলো বিবাদীর প্লিডিংস, যেখানে বিবাদী বাদী কর্তৃক তার আর্জিতে দাবিকৃত বিষয়সমূহ অস্বীকার করে এবং যদি নতুন কোনো বিষয় যা বিবাদীকে বাদীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে সাহায্য করে তা বর্ণনা করে। আদেশ 8 বিধি 1-এ লিখিত জবাব দাখিলের সময় সম্পর্কে বলছে। এখানে বলছে বিবাদীর প্রতি সমন জারির তারিখ হতে 30 কার্য দিবসের মধ্যে। 30 কার্য দিবস, 30 দিন না, 30 কার্য দিবস। 30 কার্য দিবসের মধ্যে বিবাদী লিখিত জবাব দাখিল করবে। কতদিনের মধ্যে? 30 কার্য দিবসের মধ্যে বিবাদী লিখিত জবাব দাখিল করবে। যদি উক্ত 30 কার্য দিবসের মধ্যে বিবাদী লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হয়, তাহলে আদালত কর্তৃক নির্ধারিত অন্য কোনো দিনে লিখিত জবাব দাখিল করা যাবে। তবে এমন কোনো এমন সময় কোনোভাবে সমন প্রদানের তারিখ হতে 60 কার্য দিবসের বেশি হবে না। সমন প্রদানের তারিখ হতে 60 কার্য দিবসের বেশি হবে না। এখানে কয়েকটা বিষয় আমাদের জেনে রাখতে হবে, যে তারিখ সমন জারির তারিখ হতে 60, সর্বোচ্চ 60 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে। প্রথমে বলছিল হচ্ছে 30 দিন, পরবর্তী 30 দিনের মধ্যে যদি না পারে পরে আরো এডিশনাল 30 দিন দেওয়া যাবে, কিন্তু সমন জারির তারিখ হতে সর্বোচ্চ 60 কার্য দিবসের মধ্যে হচ্ছে রিটেন স্টেটমেন্টটা তার জমা দিতে হবে। তারপর হচ্ছে লিখিত জবাব দাখিলের প্রাথমিক সময় 30 কার্য দিবস। যদি প্রথম 30 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হয়, তবে আরো 30 কার্য দিবস মঞ্জুরি করতে হবে। যদি এই 60 কার্য দিবসের মধ্যে হচ্ছে বিবাদী লিখিত জবাব না দেয় সমন জারির, তখন আদালত তার এগেনস্টে এক্স পার্টি ডিগ্রি একতরফা হচ্ছে নিষ্পত্তি দিয়ে দিতে পারে। প্রতিকার, এখন আমরা দেখবো প্রতিকার সম্পর্কে। নির্ধারিত সময়ে লিখিত জবাব দাখিল করতে না পারার কারণে আদালত কোনো মোকদ্দমা একতরফা নিষ্পত্তির আদেশ দিলে আদালতের এরূপ একতরফা নিষ্পত্তির সিদ্ধান্ত হলো আপিলযোগ্য আদেশ। তাই আদালতের এরূপ একতরফা আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। যদি 60 দিনের মধ্যে বা 60 কার্য দিবসের মধ্যে রিটেন স্টেটমেন্ট দিতে ব্যর্থ হয়, তখন তো আদালত হচ্ছে এক্স এক্সপার্টি ডিগ্রি, যেটাকে বলে একতরফা নিষ্পত্তি দিয়ে দিবে। তো এক্সপার্টি ডিগ্রি হচ্ছে আদালতের একটা আদেশ, আপিলযোগ্য আদেশ। এই আদেশের বিরুদ্ধে বিবাদী প্রতিকার হচ্ছে সে আপিল দায়ের করতে পারে। তো দেওয়ানি কার্যবিধি 60 ধারার 2 উপধারাতে বলছে কি, যে দেওয়ানি কার্যবিধি 60 ধারা অনুযায়ী সরকার বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করার পূর্বে 2 মাসের একটা নোটিশ দিতে হবে। সরকার বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যদি কেউ মোকদ্দমা দায়ের করে, তবে মোকদ্দমা দায়েরের পূর্বে 2 মাস আগে একটা নোটিশ দিতে হবে। 2 মাসের নোটিশ দেওয়ার পর মোকদ্দমাটি দায়ের করতে হবে। যদি নোটিশটি দিয়ে মোকদ্দমা করা হয়, তাহলে সরকার লিখিত জবাব দাখিল করার সর্বোচ্চ 60 কার্য দিবস সময় পেতে পারে। হ্যাঁ, যদি নোটিশ দিয়ে হচ্ছে মোকদ্দমাটা দায়ের করে, তবে সরকার নোটিশ পাওয়ার পরে
লিখিত জবাব দাখিলের জন্য 60 কার্য দিবস সময় পাবে। যদি 60 কার্য দিবস সময় না পায়, তবে সেটা হচ্ছে কি এক্স পার্টি ডিগ্রিতে চলে যাবে। কিন্তু যে ক্ষেত্রে নোটিশ না দিয়ে মোকদ্দমা দায়ের করা হয়েছে, সেই ক্ষেত্রে লিখিত জবাব দাখিলের জন্য আদালত সরকারকে সর্বনিম্ন 3 মাসের বা 3 মাসের কম নয় এমন সময় দিতে পারে রিটেন স্টেটমেন্ট জমা দেওয়ার জন্য। বিধি 9 এবং 10 যদি একত্রে পড়ি, আদালত কর্তৃক অতিরিক্ত লিখিত জবাব দাখিলের নির্দেশ এবং দাখিল না করার ফলাফল। দেওয়ানি কার্যবিধির 8 আদেশের 9 বিধি অনুযায়ী আদালত প্রয়োজন মনে করলে যে কোনো সময় যে কোনো পক্ষকে লিখিত বিবৃতি বা অতিরিক্ত লিখিত বিবৃতি পেশে আদেশ দিতে পারে এবং তা পেশ করার জন্য সময় নির্ধারণ করে দিবে। আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে উক্ত পক্ষ লিখিত বিবৃতি পেশ করতে ব্যর্থ হলে 10 বিধি অনুযায়ী আদালত উক্ত পক্ষের বিরুদ্ধে রায় ঘোষণা করতে পারবে এবং মোকদ্দমার সাথে সম্পর্কিত যে কোনো আদেশ দিতে পারে। প্রতিকার 10 বিধির নিয়মটি শুধুমাত্র প্রযোজ্য হবে 9 বিধির অধীন মোকদ্দমা 9 বিধির অধীন বাদী আদালতের নির্দেশনা অনুযায়ী লিখিত জবাব বা অতিরিক্ত লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হয় এবং উক্ত ব্যর্থতার কারণে আদালত রায় ঘোষণা করে আদেশ দিলে 10 বিধির অধীন রায় ঘোষণার আদেশ হলো আপিলযোগ্য আদেশ। 10 বিধির অধীন রায় ঘোষণার আদেশ হলো আপিলযোগ্য আদেশ, তাই এর বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। এখানে এমসিকিউর জন্য যে বিষয়টা মনে রাখতে হবে, 8 বিধির 8 আদেশ 1 বিধি অনধিক 60 কার্য দিবসের মধ্যে যদি দাখিল করতে ব্যর্থ হয়, তবে মোকদ্দমা এক্স পার্টি ডিক্রি দিয়ে দিবে সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিশন করা যাবে। 8 বিধির 8 আদেশের 1 বিধি অনুযায়ী যদি হচ্ছে 60 কর্মদিবসের মধ্যে হচ্ছে লিখিত জবাব দিতে ব্যর্থ হয়, তবে মোকদ্দমা এক্স পার্টি ডিক্রি দিয়ে দিবে। এর বিরুদ্ধে প্রতিকার হচ্ছে রিভিশন করা যাবে। আর 8 আদেশের 10 বিধি হচ্ছে কি 9 বিধি অনুসারে আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে যদি অতিরিক্ত লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হয়, তবে রায় ঘোষণা বা আদালত যেমন মনে করে তেমন আদেশ দিতে পারে। এই আদেশ হচ্ছে আপিলযোগ্য আদেশ, এর বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। এখন আমরা দেখবো একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে পারস্পরিক পারস্পরিক দায়শোধ, যেটাকে সেট অফ বলে। হ্যাঁ, সেট অফ যেটাকে বলে পারস্পরিক দায়শোধ বা দাবি সমন্বয় অর্থ হলো একটি দাবির বিরুদ্ধে অন্য একটি দাবি উপস্থাপন করা। অর্থ আদায়ের মোকদ্দমায় এমন অনেক ক্ষেত্র থাকে যেখানে বাদী ও বিবাদী প্রত্যেকের বিরুদ্ধে অর্থ দাবি করতে পারে বা উভয় পক্ষ একে অপরের নিকট পাওনা দাবি করতে পারে। উক্ত ক্ষেত্রে উভয়ের পাওনা সমন্বয় করার প্রশ্ন ওঠে। পারস্পরিক দায়শোধ সেট অফ এর প্রকারভেদ। দেওয়ানি কার্যবিধিতে 2 ধরনের সেট অফ এর কথা বলা আছে। একটা হচ্ছে আইনানুগ পারস্পরিক দায়শোধ, লিগ্যাল সেট অফ, আর একটা হচ্ছে ন্যায়সঙ্গত দায়শোধ বা দাবি সমন্বয়, ইকুইটেবল সেট অফ। 8 আদেশের 6 বিধিতে বলছে কি পারস্পরিক দায়শোধ সেট অফ, এটা মানে কি দেওয়ানি কার্যবিধির অধীন বাদী বিবাদী পারস্পরিক দায়শোধের আবেদন করতে পারে। পারস্পরিক দায়শোধ বা সেট অফ এর আবেদন করবে হচ্ছে কে বিবাদী, সেট অফ এর আবেদন করবে বিবাদী। বিবাদী বাদীর বিরুদ্ধে পারস্পরিক দায়শোধের বা সমন্বয়ের আবেদন করতে পারে অর্থের মামলায়। সেট অফটা শুধুমাত্র করা হবে কিসের মামলায়? অর্থের মামলায়। এটা মনে রাখতে হবে, সেট অফটা শুধুমাত্র হয় অর্থের মামলায়। বাদী যদি বিবাদীর বিরুদ্ধে অর্থ আদায়ের মামলা করে, তবে বাদীর দাবিকৃত অর্থের সাথে বিবাদীর দাবিকৃত অর্থের সমন্বয় করার জন্য বিবাদী লিখিত আবেদন করতে পারে। 8 আদেশের 6 বিধি লিগাল সেট অফ নিয়ে আলোচনা করেছে, যেটা শুধুমাত্র নির্দিষ্ট ক্ষেত্রে অর্থের ক্ষেত্রে প্রযোজ্য। শর্তসমূহ কি কি লিগ্যাল সেটঅপের ক্ষেত্রে? মোকদ্দমাটি অর্থ আদায়ের মোকদ্দমা হতে হবে। লিগ্যাল সেটঅপের ক্ষেত্রে মোকদ্দমাটা অবশ্যই অর্থ আদায়ের মোকদ্দমা।
দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, মাঝখানে একটা নেটওয়ার্ক ইস্যুর কারণে ডিসকানেক্ট হয়ে গেছিল। তো যেটা বলতেছিলাম যে পারস্পরিক দায়সূচ বা লিগ্যাল সেট অফের ক্ষেত্রে যেসব শর্ত রয়েছে সেগুলো হচ্ছে কি, মোকদ্দমাটি অবশ্যই অর্থ আদায়ের মোকদ্দমা হতে হবে, অর্থের পরিমাণ নির্দিষ্ট হতে হবে, এবং অর্থ আইনগতভাবে আদায়যোগ্য হতে হবে। অর্থ অবশ্যই বিবাদী বা বিবাদীগণ কর্তৃক আদায়যোগ্য হতে হবে, এবং বিবাদী কর্তৃক বাদী বা বিবাদীগণের নিকট হতে আদায়যোগ্য অর্থ হতে হবে, এবং দাবিকৃত অর্থ আদালতের আর্থিক এখতিয়ারভুক্ত হতে হবে। এমন একটা লিগ্যাল সেট আপ করা যাবে না যেটা আদালতের এখতিয়ারের বাইরে চলে যায়। তারপর হচ্ছে বিবাদী পারস্পরিক দায় সুদের দাবি প্রথম শুনানির সময় করবে, যদি না আদালত পরবর্তীতে দায়ের জন্য সুবিধা দেবে। মানে প্রথম শুনানির দিনই হচ্ছে সম্ভাব্য, প্রথম শুনানির দিনই হচ্ছে বিবাদী যে তার যে পারস্পরিক দায় সুদের ব্যাপারটা আছে, লিগাল সেটলমেন্টের ব্যাপারটা আছে, সেটা উল্লেখ করবে মোকদ্দমার প্রথম শুনানিতে, যেটাকে বলে এট দ্য ফার্স্ট হিয়ারিং অফ দ্য সুট। একটা উদাহরণ যদি দেখি, ক একটি বিল অফ এক্সচেঞ্জ বাবদ 500 টাকার জন্য ক্ষয়ের বিরুদ্ধে মোকদ্দমা দাখিল করবে। খ ক এর বিরুদ্ধে তার পূর্বেই 1000 টাকার ডিক্রি লাভ করছে। খ এই মোকদ্দমা করার পূর্বেই ক এর বিরুদ্ধে আবার 1000 টাকার একটা মোকদ্দমা লাভ করছে। দুইটি দাবির আর্থিক পরিমাণ সুনির্দিষ্ট হয়, তা পারস্পরিক দায়যোগ্য। এখন সে আবার এই যে উল্টা 500 টাকার মামলা করছে, সে আর উল্টা তার কাছে 1000 টাকা অলরেডি পায়। তবে এখান থেকে 500 টাকা মাইনাস করে সে এখান থেকে ক এর কাছ থেকে আর 500 টাকা পাবে। পাল্টা দাবি, সেট অফের সাথে আরেকটা বিষয় আছে যে পাল্টা দাবি বা কাউন্টার ক্লেম। সেটা মানে কি, যখন বিবাদীর দাবি বাদীর দাবিকে অতিক্রম করে, তখন উক্ত অতিক্রান্ত দাবি পাল্টা দাবি বলে গণ্য হয়। যখন বিবাদীর মোকদ্দমা দাবিকৃত অর্থের তুলনায় বাদীর মোকদ্দমায় দাবিকৃত অর্থের তুলনায় বিবাদী কম বা সমান অর্থ দাবি করে, তখন উক্ত দাবি শুধুমাত্র পারস্পরিক সুযোগ্য করা যাবে, সিট অফ করা যাবে। কিন্তু বিবাদীর দাবি যদি বাদীর দাবির অতিক্রান্ত বাদীর দাবিকে অতিক্রম করে, তবে উক্ত অতিক্রান্ত অংশ পাল্টা দাবি বা কাউন্টার ক্লেম নামে পরিচিত। মানে যদি বিবাদী বেশি টাকা পায় এবং বাদী কম টাকা পায়, আবার একটা দাবি করে, তখন বিবাদী যদি হচ্ছে 10,000 টাকার দাবি করে এবং বাদী দাবি করে হচ্ছে 15,000 টাকা, তখন বাদীর টাকা বেশি হলে বিবাদীর টাকা যদি কম হয়, তবে সেটা সমন্বয় করে বিবাদী বাদীকে হচ্ছে 5,000 টাকা দিবে। এটা বলে সেট অফ। আর বিবাদীর দাবির চেয়ে যখন বাদীর দাবির চেয়ে যখন বিবাদীর দাবিটা বেশি হয়ে যায়, তখন সেটাকে বলে কাউন্টার ক্লেম। মানে বাদী দাবি করলো হচ্ছে 15,000 টাকার একটা মামলা নিয়ে আদালতে মোকদ্দমা দায়ের করলো, বিবাদী গিয়া বললো কি যে আমি তো তার কাছ থেকে 20,000 টাকা নিই। এখন এই যে সে আরো উল্টা 10,000 টাকা এখন সে কাউন্টার ক্লেম করবে, 10,000 টাকা কাটাকাটি যাবে, আরো সে উল্টা 10,000 টাকা পাবে কাউন্টার ক্লেম হিসেবে। তো এই হচ্ছে আজকের আলোচনা। আজকের আলোচনায় আমরা দেখলাম রিটেন স্টেটমেন্ট সম্পর্কে, রিটেন স্টেটমেন্টে ইত্যাদি সকল বিষয়গুলো উল্লেখ করা হবে। যেসব বিষয় আমরা এখানে পড়লাম রুল এইটে, সরি অর্ডার এইটে রুল, যেসব রুলগুলো আমরা দেখলাম সেসব রুল অনুযায়ী হচ্ছে রিটেন স্টেটমেন্টটা দাখিল করতে হবে। আজকের আলোচনা এতটুকুই, ধন্যবাদ সবাইকে।